হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা করব তোমাদের এই যে ফেডারেলিজম চ্যাপ্টারটা রয়েছে তার লাস্ট ভিডিও, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। অর্থাৎ পাওয়ারের কিন্তু ডিসেন্ট্রালাইজ করা, অর্থাৎ পাওয়ারটাকে আরো ডিস্ট্রিবিউট করে দেওয়া, এক জায়গায় কেন্দ্রীভূত না করা, তাই তো। কিন্তু একটা জেনারেল কনসেপ্টে কি হয় যে পাওয়ার যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে কি অবভিয়াসলি আমাদের পাওয়ারটা কিন্তু কম হবে, কিন্তু এখানে তা নয়। এখানে পাওয়ারটা আমরা যত ছড়িয়ে দিতে পারবো, ডিসেন্ট্রালাইজ করতে পারবো, তত কিন্তু ডেমোক্রেসিটা হেলদি ডেমোক্রেসি হবে। ঠিক আছে, কারণ তত গ্রাসরুট লেভেলে যে সমস্ত পপুলেশন আছে তারা কিন্তু তাদের নিজস্ব অধিকারটা কিন্তু সুরক্ষিত করতে পারবে। সেটা কার মাধ্যমে? সেটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। আমরা তোমাদের এই চ্যাপ্টারের একটা ভিডিও করেছিলাম যে হোয়াট মেক্স ইন্ডিয়া এ ফেডারেল কান্ট্রি। তো ফেডারেল কান্ট্রির জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া, যে ফিচার্স, তার মধ্যে প্রথম একটা আমরা কি দেখেছিলাম যে তার লেয়ার অফ গভর্নমেন্ট, অর্থাৎ টায়ার। অর্থাৎ আমরা ফার্স্ট আমরা কি দেখেছিলাম, ইনিশিয়ালি 1990s এর আগে ভারতে কি ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টায়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা, তার নিচে কি ছিল, এটা 1 নম্বর। 2 নম্বরে ছিল, তার নিচেতে ছিল স্টেট গভর্নমেন্ট, তার নিচে ছিল স্টেট গভর্নমেন্ট। এবার তারপরেও কিন্তু ইন্ডিয়াতে আর একটা গভর্নমেন্ট এস্টাবলিশড হয়, সেটা হচ্ছে কি গভর্নমেন্ট? সেটা হচ্ছে আফটার 1990s এর পর থেকে সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট, এই যে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে, এটাই হচ্ছে তোমার পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এবার এই যে আমাদের লোকাল গভর্নমেন্টের একটা দরকার, আর একটা ফর্ম একটা দরকার পড়লো। কেন দরকার পড়লো? কারণ কি, ইন্ডিয়া ইন টার্মস অফ পপুলেশন যদি আমরা দেখতে যাই, তাহলে ইন্ডিয়ার একটা স্টেটের যে পপুলেশন তা অন্যান্য কান্ট্রির থেকেও কিন্তু বেশি ইউরোপে। যদি সাপোজ রাশিয়ার যে পপুলেশন আছে, রাশিয়ার পপুলেশন থেকেও কিন্তু আমাদের ইন্ডিয়ার একটা উত্তরপ্রদেশের পপুলেশন রাশিয়ার থেকেও বেশি। আবার সেম যে জার্মানির যে পপুলেশন আছে, সেই জার্মানির পপুলেশন কিন্তু আমাদের একটা স্টেট মহারাষ্ট্রের প্রায় সমতুল্য। তাহলে বুঝতে পারছো যে আমাদের স্টেটের এত পপুলেশন, তার সাথে সাথে আমাদের কাছে রিজিওনাল আমাদের বিভিন্ন রকমের কালচার থেকে আরম্ভ করে, ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে, এথনিক গ্রুপ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কি বলবো ভ্যারাইটি আমাদের রয়েছে। ঠিক আছে, সিমিলারিটি নেই, অনেক রকম বিভেদ রয়েছে। তো সুতরাং সেই জন্য প্রত্যেকটা লেভেলে গভর্নমেন্টটাকে কি করার জন্য, গভর্নমেন্ট নয়, তাদের পাওয়ারটাকে সব কি করা হলো, আর একটা লোকাল ফর্মের একটা দরকার পড়লো। ঠিক আছে, সুতরাং পাওয়ার শেয়ারিং আমরা বলতে পারি ইন নিডস অ্যানাদার টায়ার অফ গভর্নমেন্ট বিলো দা স্টেট লেভেল। ঠিক আছে, এই যে প্রসেসটা, এটাই হচ্ছে তাহলে তোমার ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, তাই না? এটাই তো তোমার ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হলো। এবার ব্যাপার হচ্ছে, তো লোকাল গভর্নমেন্টকে তো পাওয়ার একটা এস্টাবলিশ, তো লোকাল গভর্নমেন্ট এস্টাবলিশ হলো। ঠিক আছে, তো এবার এই লোকাল গভর্নমেন্টটাকে পাওয়ারটাকে কিভাবে দেওয়া হবে? ঠিক আছে, লোকাল যে গভর্নমেন্ট আমরা এস্টাবলিশ করলাম, সেই লোকাল গভর্নমেন্টটাকে পাওয়ারটাকে কিভাবে দেওয়া? তাহলে পাওয়ারটা তো সেম পাওয়ার আছে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখান থেকে আমি পাওয়ার নিলাম, এরও পাওয়ার, স্টেট গভর্নমেন্টের কিছু পাওয়ার আছে, তাহলে এখান থেকেও কিছু পাওয়ার নিলাম এবং এখান থেকেও কিছু আমরা পাওয়ার নিলাম, যে কোথায় দিলাম আমরা? লোকাল গভর্নমেন্টে, তাই তো। অর্থাৎ when power is taken from central government and state government and given to, কাকে দিচ্ছি? and given to the local government, local form, that is এই যে সিস্টেমটাকে, অর্থাৎ পাওয়ার ইজ টেকেন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট, ইট ইজ নোন অ্যাজ লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট। এটা কি আমরা বলছি লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট। বোঝা গেল? এবার আমরা দেখবো এই লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট তার মানে কি হলো। পাওয়ারটা দেখো, আগে দুটো স্টেয়ারে ছিল, এখন কিন্তু 3টে স্টেয়ারে হয়ে গেল, আর একটা এক্সট্রা হয়ে গেল লোকাল ফর্মটা। তাহলে এখানে কি হলো? পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ হলো, এটাই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ঠিক আছে, এবার আমরা আজকে আমরা এই লোকাল গভর্নমেন্ট এবং ডিসেন্ট্রালাইজেশন ইন্ডিয়া এর বিভিন্ন আসপেক্ট নিয়ে আমরা কিন্তু পড়বো। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের এই লোকাল
ফর্ম অফ গভর্নমেন্টের দরকার পড়লো, ঠিক আছে, সেটা আমরা এবার দেখবো। দেখো তাহলে আমরা কি দেখলাম, যে the power sharing needs another tier of government below the state level, তাই তো। অর্থাৎ স্টেট লেভেলে মানে কি, প্রথমে আমরা দেখলাম সেন্ট্রাল লেভেল, তাই তো, সেন্ট্রাল লেভেলের পরে কি এলো স্টেট লেভেল, এবার এর পরে এলো কিন্তু লোকাল গভর্নমেন্ট, তাই তো। তাহলে এবার পরের ধাপটাই হচ্ছে কি লোকাল গভর্নমেন্ট। তা এই লোকাল গভর্নমেন্টের ক্রিয়েশনের আইডিয়াটা কেন এলো, তাই তো। দ্য আইডিয়া বিহাইন্ড দ্য ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ পাওয়ারের যে ডিসেন্ট্রালাইজেশন সেটা কোথায় হলো, আমাদের এতদিন পর্যন্ত 2 টায়ার ছিল, তারপরে এবারে কিন্তু এলো লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ 3 টায়ার সিস্টেমে চলে এলো, তাই না। তাহলে এর পিছনে আইডিয়াটা কি, কেন কেন এটা লোকাল গভর্নমেন্টে, মানে এই যে লোকাল গভর্নমেন্ট এটাকে এস্টাবলিশ করা হলো, লোকাল পাওয়ার দেওয়া হলো, তার পেছনে আইডিয়াটা দেখো কি বলছে। 1 নম্বর বলছে দেয়ার আর লার্জ নাম্বার অফ problems and issues which are the best settled at the local level, অর্থাৎ কি বলছে, যে সমস্ত অনেক প্রবলেম থাকবে এবং ইস্যু থাকবে which are সেটেল করা হবে, তার মানে কি, অর্থাৎ যদি আমার সমগ্র পাওয়ারটা যদি সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে আমি যদি কনফাইন্ড রাখি, তাই না, তাহলে তার বাইরে, ঠিক আছে, সাপোজ তুমি ধরে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের স্টেট লেভেলের গভর্নমেন্ট কোথায়, কলকাতায় আছে, ঠিক আছে। তো এখানে যদি কোনো গ্রাম্য এলাকায় বা কোনো প্রবলেম হয়, কোনো যদি অন্য কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে তার জন্য কি দরকার, সেটা তো কলকাতা থেকে কন্ট্রোল করা সম্ভব নয়। তার জন্য এখন কি দেখছি, আমাদের লোকাল প্রশাসন আছে, ঠিক আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে সেই দায়িত্বটা দেওয়া আছে, অর্থাৎ পাওয়ারটাকে শেয়ার করা রয়েছে। পঞ্চায়েত লেভেল থেকে আরম্ভ করে একদম গ্রাসরুট লেভেল, যেটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে সমস্ত লেভেলে। তাহলে এটা যদি না থাকতো, এই পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি যদি না থাকতো, ঠিক আছে, তাহলে লোকাল যে প্রবলেম গুলো, তাহলে সেগুলো কিন্তু শেয়ার করা, কিন্তু সমাধান করা কিন্তু মানে স্টেটের পক্ষে কিন্তু বা সেন্টারের পক্ষে কিন্তু মানে পসিবল ছিল না, তাই না। কারণ সেখানকার যে লোকাল লোকদের, সেজন্য যে লোকাল অনেক ধরনের প্রবলেম আছে, যেগুলো প্রবলেম আছে কি ইস্যুস, মানে যেগুলোকে লোকাল লোকেদের মধ্যে মিলে কিন্তু সেটেল করা সম্ভব। সাপোজ কারো ড্রেনেজ প্রবলেম, কোনো এরিয়াতে ড্রেনেজ প্রবলেম, বা কোনো এরিয়াতে হয়তো দেখা যায় স্ট্রিট লাইটের প্রবলেম, তো এই যে প্রবলেম গুলো সলভ কে করবে, সলভ কি স্টেট গভর্নমেন্ট করবে, স্টেট গভর্নমেন্ট সিএমএস এ সলভ করে যাবে, না সেন্টারের পিএমএস এ তোমার প্রবলেম সলভ করবে। তার জন্য এই প্রবলেম গুলো সলভ করার জন্য লোকাল গভর্নমেন্ট রয়েছে, লোকাল অথরিটিস রয়েছে, তারা এই প্রবলেম গুলো সলভ করবে, তাই না। সেই জন্যই তো লোকাল গভর্নমেন্টটাকে কি হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, বোঝা গেল। সেই জন্য বলছে দেয়ার আর লার্জ নাম্বার অফ প্রবলেম এন্ড ইস্যুস হুইচ আর বেস্ট সেটেল ইন দা লোকাল লেভেল, সেটা পসিবল কিসের মাধ্যমে, এই লোকাল গভর্নমেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের এস্টাবলিশমেন্টের মাধ্যমে। তারপরে দেখো, তারপরে বলছে পিপল হ্যাভ বেটার নলেজ অফ প্রবলেমস অফ দেয়ার লোকালিটিস, কারণ কোন অঞ্চলের লোকের, সেই অঞ্চলের লোকের কি প্রবলেম একমাত্র সেই অঞ্চলের লোকেরাই বেশি করে জানে, তাই না। হয়তো দেখা গেল যে কোনো একটা গ্রামে, তো সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের যে অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু মানে যথেষ্ট পরিমাণে রয়েছে, তো স্টেট লেভেল থেকে দেখা গেল যে সেই কোনো হয়তো ফান্ড হয়তো স্যাংশন হলো ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, তো অলরেডি তার সেই গ্রামে কি রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের যে অ্যাভেলেবিলিটি রয়েছে, সুতরাং যে স্যাংশনটা আসলো সেটা ওয়াটারের জন্য, তখন তারা লোকালি কি বললো যে না, আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের প্রবলেম নেই, আমাদের এখানে দেখা যাচ্ছে স্কুল দরকার বা একটা হসপিটাল দরকার, ঠিক আছে, রুরাল হসপিটাল দরকার। তো সুতরাং তাদের প্রয়োজনটা কি, প্রয়োজনটা লোকাল প্রবলেম সেখানকার লোকাল লোকেরাই বুঝতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য কি বলছে, পিপল হ্যাভ বেটার নলেজ, অর্থাৎ সেই লোকালিটিতে আমার এই লোকালিটির কি দরকার, হসপিটাল দরকার, স্কুল দরকার, ড্রিঙ্কিং ওয়াটার দরকার, কি দরকার, সে এই অঞ্চলের লোকেরাই কিন্তু আমার জানতে পারবে, ঠিক আছে, তাদেরই নলেজটাই বেশি আছে রাদার দেন স্টেট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, ক্লিয়ার। তারপরে কি বলছে দেখো, যে দে অলসো হ্যাভ বেটার আইডিয়াস অন হোয়ার টু স্পেন্ড মানি এন্ড হাউ টু ম্যানেজ দি থিংস মোর এফেক্টিভলি, অর্থাৎ লোকাল গভর্নমেন্টের তাদের ইস্যুতে নিয়ে কিন্তু কাজ হচ্ছে, লোকাল প্রবলেমদের পিপলদের, সুতরাং যে ফান্ডটা অ্যালোকেট হবে, সুতরাং তাদের সেই জন্য কি তাদের বেটার আইডিয়া, তাদের ধারণাটাই বেশি আছে, এবং কোথায় সেই টাকাটা খরচা হবে
সেই সম্পর্কে তাদের যে মতামত সেটাই কিন্তু বেশি মানে উপকারী বলা যায়, তাই না? সেজন্য কি বলছে যে দে হ্যাভ বেটার আইডিয়া, তাদেরই বেটার নলেজ আছে হোয়ার টু স্পেন্ড দ্য মানি অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্য থিংস মোর এফেক্টিভলি। কারণ এটা লোকাল গভর্নমেন্ট, যেহেতু লোকালি করা হচ্ছে, সেজন্য লোকাল গভর্নমেন্টের কনসেপ্টটা বেশি আছে তাদের প্রবলেম সম্পর্কে। তারপরে কি বলছে, at the local level it is possible for the people to directly participate in decision making, তাই না? অর্থাৎ দেখো এই যে লোকাল গভর্নমেন্ট ফর্ম হওয়ার ফলে, লোকাল গভর্নমেন্ট কি জন্য ফর্ম হয়েছে, যে লোকালি লোকেদের যে প্রবলেম, যে গ্রিভেন্স, সেগুলোকে সলভ করার জন্য, তাই তো? সেই জন্য কি বলছে, লোকাল লেভেলের, সেই জন্য সেই লোকাল লেভেলে যদি পার্টিসিপেশন সেই লোকাল গভর্নমেন্টে থাকে, তাহলে কি হবে, ইট ইজ পসিবল টু পিপল টু ডাইরেক্টলি পার্টিসিপেট ইন দা ডিসিশন মেকিং। অর্থাৎ সেই লোকাল এরিয়ার যে ডেভেলপমেন্টের জন্য যে পলিসি মেকিং, যে পলিসি তৈরি হবে, সেখানে সেই সমস্ত লোকেদের পার্টিসিপেশন থাকলে ডেভেলপটা আরো বেশি ভালো হবে, তাই না? মানে অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্ট হবে। সেই জন্য সেটা কিভাবে পার্টিসিপেন্ট পসিবল হবে, লোকাল লোকের পার্টিসিপেন্ট তখনই পসিবল হবে যখন লোকাল গভর্নমেন্টে ফর্ম হবে তখন, তাই না? সেই জন্য এটা একটা আইডিয়া লোকাল গভর্নমেন্ট ফর্ম করার জন্য, বুঝে গেল? তারপরে কি বলছে, দিস হেল্পস টু ইনকালকেট এ হ্যাবিট অফ ডেমোক্রেটিক পার্টিসিপেশন। অর্থাৎ এই যে সিচুয়েশন গুলো হলো, এই যে অভ্যাস, এটা একটা কি অভ্যাস তৈরি করবে, ইনকালকেট করবে, একটা প্রডিউস করবে, একটা কি অভ্যাস প্রডিউস করবে, একটা ডেমোক্রেটিক পার্টিসিপেশন। অর্থাৎ যে ডেমোক্রেটিক্যালি সবাই একে অপরের সাথে যুক্ত হতে পারবে। অর্থাৎ লোকাল রিজিয়নের জন্য, লোকাল যে আমার যে ডিসিশন মেকিং হচ্ছে, সেখানে লোকাল পিপলরা থাকবে, ঠিক আছে? সেখানে লোকাল পিপলরা থাকছে, বোঝা গেল? এবং এইভাবে তারা কি করছে, তারা একটা লোকাল একটা গভর্নমেন্টের সাথে যুক্ত হচ্ছে, তাহলে তারা ডাইরেক্ট এই লোকাল গভর্নমেন্ট আছে ডেমোক্রেসির একটা পার্ট, তাই না? তাহলে এইভাবে তাদের একটা মানে একটা ডেমোক্রেটিক একটা পার্টিসিপেশন, একটা হ্যাবিট লোকাল লোকেদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে, বোঝা গেল? এবার এই যে লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ এই যে তোমাদের যেটা দেখলেন যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এই যে লোকাল গভর্নমেন্টের, এবারে কনস্টিটিউশনাল প্রভিন্স দেখতে হবে, ঠিক আছে? এবার কবে এটা কিভাবে এস্টাবলিশ হয়েছিল, কখন এস্টাবলিশ হয়েছিল, সেটা আমরা দেখব। এবার তাহলে আমরা তো দেখলাম যে লোকাল গভর্নমেন্টের মানে ক্রিয়েশনের আইডিয়াটা আমরা রিয়েলাইজ করতে পারলাম, ঠিক আছে? যে যেখানে লোকাল পিপলদের পার্টিসিপেশনই কিন্তু বেশি আছে এবং তাদের সেই গভর্নমেন্টের ভাগিদারিত্ব কি হবে, সব থেকে বেশি থাকবে। এবার তোমাদের হচ্ছে যে এ মেজর স্টেপ টুয়ার্ডস ডিসেন্ট্রালাইজেশন ইন 1992, তার মানে কি, অর্থাৎ এর আগে কি ছিল, যে 1992 এর আগে, যখন 1992 তে কি হয়, 1992 তে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়। অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়, কত অ্যামেন্ডমেন্ট, 73rd and 74th। অর্থাৎ 1992 তে যে কনস্টিটিউশনের যে পরিবর্তন, চেঞ্জ আছে, সেটা 73 এবং 74th এই পরিবর্তন আছে। কেন পরিবর্তন আছে? ইনিশিয়ালি যখন 1992 এর আগে এই যে লোকাল গভর্নমেন্ট তো আমরা ফর্ম করে দিয়েছিলাম, ঠিক আছে? যে আরবান এরিয়াতে মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এবং গ্রাম্য এরিয়াতে, রুরাল এরিয়াতে গ্রাম পঞ্চায়েত। এবং কিন্তু এই গ্রাম পঞ্চায়েতদের যে পাওয়ার, যে শেয়ারিং এর যে আমার যে কথাটা আমরা বারবার উল্লেখ করছি, পাওয়ার শেয়ারিং, কিন্তু তারা কিন্তু ডেমোক্রেটিক্যালি পাওয়ার শেয়ারিং এর মানে তাদের হাতে সম্পূর্ণ পাওয়ার তাদের কিন্তু দেওয়া হতো না, সেটা সম্পূর্ণ কন্ট্রোল করতো কে, স্টেট। অর্থাৎ স্টেটের কথাতেই কিন্তু চলতে হতো। স্টেট গভর্নমেন্ট যা বলতো, লোকাল ফর্ম অফ গভর্নমেন্টকে কিন্তু সেই কথা শুনেই চলতে হতো। যেমন রেগুলারলি ইলেকশন কন্ডাক্ট করা হতো না, ঠিক আছে? কোনো সিট যে মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি, এদের জন্য কোনো রিজার্ভ ছিল না, কোনো ওমেনদের কোনো মানে কত রিজার্ভেশন হবে সেটাও কিন্তু মেনশন করা ছিল না, ঠিক আছে? কোথা থেকে ফান্ড তারা বা রেভিনিউ বা ট্যাক্স তারা কালেক্ট করবে, সেগুলো কিন্তু ঠিকঠাক মেনশন ছিল না। মেনশন ছিল, কিন্তু তারা ডাইরেক্টলি সেটা কে কন্ট্রোল করতো, একদম স্টেট গভর্নমেন্ট। কারণ স্টেট গভর্নমেন্টের আন্ডারে কি রয়েছে, লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট, তাহলে সমস্ত কিছু কিন্তু স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল করতো। কিন্তু 1992 এর পরে, অর্থাৎ 23rd যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আছে,
সেই অ্যামেন্ডমেন্ট চেঞ্জেস আছে 73 এবং 74 এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিছু কনস্টিটিউশনাল প্রভিশন নিয়ে আসে, ঠিক আছে, যেগুলো আরো এই লোকাল মানে এই যে প্রভিশন গুলো নিয়ে আসে এই কনস্টিটিউশনাল চেঞ্জেস মাধ্যমে এই প্রভিশন গুলো নিয়ে আসার ফলে কি হয়, লোকাল ফর্ম অফ গভর্নমেন্টটা আরো স্ট্রেংথ মানে আরো শক্তিশালী হয়ে যায়, ঠিক আছে। কি কি চেঞ্জ নিয়ে আসে এবার দেখো। প্রথমে কি আছে, নাও ইট ইজ কনস্টিটিউশনালি ম্যান্ডেটরি, অর্থাৎ কনস্টিটিউশনালি এটা ম্যান্ডেটরি হয়ে যায়, অতি আবশ্যক, মাস্ট কি, টু হোল্ড এ রেগুলার ইলেকশন বাই রেগুলার ইলেকশন টু লোকাল গভর্নমেন্ট বডিজ। অর্থাৎ আগে কি হতো, আগে যে লোকাল যে পঞ্চায়েত মিউনিসিপ্যালের যে রেগুলার যে ইলেকশন ছিল সেটা কিন্তু হতো না, কিন্তু এবার কিন্তু কি করতে হবে, যে কনস্টিটিউশন বলে দিল, যে কনস্টিটিউশন ম্যান্ডেটরি করে দিল, প্রয়োজন করে দিল, কিন্তু রেগুলার ইলেকশন কিন্তু রেগুলার করতে হবে পঞ্চায়েত লেভেলে এবং মিউনিসিপ্যাল লেভেলে, ঠিক আছে। তারপরে দেখো, সিটস আর রিজার্ভ ইন দ্য ইলেকশন বডিজ and the executive heads of this institution for the scheduled caste, scheduled tribe and other backward class, that mean OBC। অর্থাৎ এই কনস্টিটিউশনাল যে চেঞ্জেস, অ্যামেন্ডমেন্টাল যে চেঞ্জ এলো, চেঞ্জেস ফলে কি হলো, যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসিদের জন্য সিট কিন্তু ওই যে লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট সেখানে কিন্তু এদের জন্য সিট কিন্তু একটা ফিক্সড করে দেওয়া হলো, ঠিক আছে। যে আমাদের যে পঞ্চায়েত হোক বা কোনো রুরাল এরিয়াতে হোক, যে সেখানে কিন্তু সিট অ্যালট থাকবে, দেখবে যে এই সিটটা ওবিসিদের জন্য, এই সিটটা যে শিডিউল কাস্টদের জন্য, এসটিদের জন্য বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস যাই বলবে। কিন্তু এই যে সিস্টেমটা ছিল এটা কিন্তু কনস্টিটিউশনালি ম্যান্ডেটরি হলো কখন, আফটার 1990s যে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো, অ্যাটলিস্ট 1/3 অফ দা অল পজিশন আর রিজার্ভ ফর ওমেন, অর্থাৎ এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। ইনিশিয়ালি কিন্তু ওমেনদের পার্টিসিপেশন কত থাকবে, কত সিট ওমেনদের জন্য রিজার্ভ হবে, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে যে পঞ্চায়েত প্রধান হবে বা মিউনিসিপাল লেভেলে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হবে, সেখানের মধ্যে আগের যে 1992 এর আগে কিন্তু কোনো ফিক্স ছিল না, কিন্তু 1992 এর পরে যে অ্যামেন্ডমেন্ট হলো তারপরে কি বললো, যে এখানে কিন্তু 1/3 অর্থাৎ 3টে সিট হলে একটা সিট কিন্তু মহিলাদের জন্য কিন্তু কনস্টিটিউশনাল হেড কিন্তু মহিলাদেরকে অবশ্যই হতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। তারপর দেখো, an independent institution called the state government, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট ইলেকশন কমিশন, এর কাজ হচ্ছে কি, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা নিরপেক্ষ কি হলো, একটা স্টেট ইলেকশন কমিশন কিন্তু ফর্ম হলো, যার কাজ হবে কি, হ্যাজ টু বি ক্রিয়েটেড অ্যান্ড ইচ স্টেট টু কন্ডাক্ট পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপাল ইলেকশন, অর্থাৎ প্রত্যেকটা স্টেটে কি হলো, যে স্টেট ইলেকশন কমিশন এস্টাবলিশ করা হলো, যার মেইন পারপাস হচ্ছে পঞ্চায়েত এবং মিউনিসিপালে যে রেগুলার বেসিসে ইলেকশন হবে সেখানে কিন্তু সেই ইলেকশনকে কন্ডাক্ট করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। তারপর দেখো, দ্য স্টেট গভর্নমেন্ট আর রিকোয়ার্ড টু শেয়ার সাম পাওয়ার্স, তাহলে আগে কি দেখলাম, যে স্টেট গভর্নমেন্ট যে আমি অ্যাকচুয়ালি কি করলাম, যে তোমাকে হয়তো মানে যে লোকাল যে গভর্নমেন্ট রয়েছে সেই লোকাল গভর্নমেন্টে কোথা থেকে তারা ফান্ড মানে কালেক্ট করবে কিনা, মানে অর্থাৎ তাদের যে ইকোনমিক ব্যাপারটা সেটা কিন্তু মেনশন ছিল না, কিন্তু এখানে কি বলা হলো, যে স্টেট গভর্নমেন্ট আর রিকোয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ দ্য স্টেট গভর্নমেন্ট আর রিকোয়ার্ড টু শেয়ার, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যে ফান্ড যে অ্যালট করবে, অর্থাৎ যে গেইন করবে, বিভিন্ন ট্যাক্স যে কালেক্ট করবে সেটাকে কি করতে হবে, শেয়ার করতে হবে, কাকে, শেয়ার সাম পাওয়ারও শেয়ার করতে হবে এন্ড সাম রেভিনিউ, অর্থাৎ পাওয়ারও শেয়ার করবে এবং রেভিনিউ শেয়ার করবে কে, স্টেট গভর্নমেন্ট, কাকে করবে, দা লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট উইথ দা লোকাল বডিজ, অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, যেটা নেক্সট ইতে আমরা পড়বো, ঠিক আছে। এই লোকাল ফর্ম অফ গভর্নমেন্টকে কি করতে হবে, স্টেট গভর্নমেন্ট পাওয়ার দেবে, তার সাথে সাথে রেভিনিউও দেবে, ঠিক আছে, শেয়ার করবে। দ্য নেচার অফ শেয়ারিং ভ্যারিজ ফ্রম স্টেট টু স্টেট, কিন্তু এই যে নেচার অফ শেয়ারিং অর্থাৎ পাওয়ার এবং যে তোমার রেভিনিউ যে নেচার অফ শেয়ারিং, এটা কিন্তু সব স্টেটেই কিন্তু সমান নয়, মানে এটা দ্য নেচার অফ শেয়ারিং ভ্যারিজ ফ্রম স্টেট টু স্টেট, ক্লিয়ার। এবার আমরা তাহলে কি দেখলাম, এখান থেকে যে লোকাল ফর্ম অফ গভর্নমেন্টের যে অ্যামেন্ডমেন্ট যে চেঞ্জেস নিয়ে এলো, ঠিক আছে, সেই চেঞ্জেস গুলো মানে কনস্টিটিউশনালি কিন্তু ম্যান্ডেটরি করা হলো, ঠিক আছে, যেটা 1992 এর আগে কিন্তু মানে এটা ছিল না, ঠিক আছে।
কত নাম্বার 73 এবং 74th অ্যামেন্ডমেন্টের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই চেঞ্জেস গুলো নিয়ে আসা হলো। তাহলে বোঝা গেল এখানে লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট। এবার আমরা দেখবো লোকাল ফর্ম অফ গভর্নমেন্টের ডিভিশন গুলো আমরা আবার কি সেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। দেখো এবার তোমাদের যে আমরা লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট, তাই তো, অর্থাৎ লোকাল ফর্ম অফ গভর্নমেন্টের কি মানে কোন কোন লেভেলে লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট হয় সেটা দেখবো। প্রথম হচ্ছে রুরাল লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ লোকাল যে গভর্নমেন্ট আমরা দেখলাম কি লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট, এটা দুটো লেভেলের হয়। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে রুরাল লোকাল ফর্ম লোকাল গভর্নমেন্ট, দু নম্বর হচ্ছে আরবান লোকাল গভর্নমেন্ট, এটাকে বলে পঞ্চায়েত, আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটিস। ঠিক আছে, অর্থাৎ যে লোকাল ফর্ম অফ গভর্নমেন্টের দুটো ফর্ম, একটা আছে রুরাল, একটা আছে আরবান লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট, যেটাকে আমরা বলছি পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিস। এটাকে আমরা এবার প্রথমটা আলোচনা করব যে রুরাল লোকাল ফর্ম লোকাল গভর্নমেন্ট, তাই তো, অর্থাৎ রুরাল যে লোকাল গভর্নমেন্ট তাকে আমরা বলছি গ্রাম পঞ্চায়েত। এবার গ্রাম পঞ্চায়েত কি, অর্থাৎ প্রত্যেকটি যে গ্রাম থাকে, অর্থাৎ প্রত্যেকটি গ্রামের একটা একটা করে কি হয়, একজন করে সেই গ্রামের এক একজন করে লিডারকে চুজ করা হয়। ঠিক আছে, যাকে বলা হয় পঞ্চ বা গ্রাম প্রধান। সে কিন্তু গ্রামের প্রধান, সে কিন্তু তার গ্রামের সমস্ত কিছুর জন্য সে রেসপন্সিবল থাকে। অ্যাকচুয়ালি এই যে রুরাল লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে একদম ডাইরেক্ট ডেমোক্রেসি আমাদের। ঠিক আছে, কেন ডাইরেক্ট ডেমোক্রেসি আমরা এটাকে বলতে পারি, কারণ দেখো যে লোকাল যে এই যে তোমার যে রুরাল লোকাল গভর্নমেন্টের যে গ্রাম পঞ্চায়েতের যে গ্রামের যে মেম্বার থাকে, যাকে আমরা ভোট দিয়ে ইলেক্ট করি, সে কিন্তু তার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারি, তাই না? কিভাবে, যে আমি হয়তো যে মেম্বার সিলেক্ট হলো তার সাথে কিন্তু আমি বসে মানে তার সাথে আমি ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারি। কিন্তু আদার ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু সেটা কিন্তু হয় না। আমরা কি করলাম, যে এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে কি করলাম, আমরা কিন্তু সিলেক্ট করলাম, কিন্তু সে আমাদের সমস্ত রকম কি করবে, দাবি দাবা, আমাদের যে প্রবলেম সেগুলোকে আমাদের অন বিহাফ অফ সে কিন্তু আপার লেভেলে কিন্তু পৌঁছাবে। ঠিক এমপিও তাই। ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকছে না। ঠিক আছে, অ্যাজ এ আমরা কিন্তু এমএলএ বা এমপি যাই হোক মেম্বার অফ পার্লামেন্ট, তাদের কিন্তু ডাইরেক্টলি আমরা কিছু কিন্তু বলতে পারছি না। কিন্তু এখানে যে গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার থাকবে তার সাথে কিন্তু আমরা কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমাদের ইন্টারঅ্যাক্ট করার একটা কিন্তু একটা মানে একটা সুযোগ আমাদের সবসময় থাকে। সেই জন্য এটাকে কি বলা হয়, যে রুরাল লোকাল গভর্নমেন্ট আছে এটাকে বলে ডাইরেক্ট ডেমোক্রেসি। ঠিক আছে, এবারে দেখো এখানে কি বলেছে, যে ইচ ভিলেজ অর গ্রুপ অফ ভিলেজ ইন সাম স্টেটস হ্যাজ গ্রাম পঞ্চায়েত। প্রত্যেকটা গ্রামের আবার গ্রুপ অফ যে গ্রাম তাদের সম্মিলিতভাবে তারা কি করে, তারা গ্রাম পঞ্চায়েত ক্রিয়েট করে। ঠিক আছে, এবার তারপরে কি বলছে, দিস ইজ এ কাউন্সিল কনসিস্টিং অফ সেভারাল ওয়ার্ড মেম্বার্স অফেন কল পাঞ্চ অ্যান্ড দ্য প্রেসিডেন্ট সারপঞ্চ। অর্থাৎ অনেকগুলো, সাপোজ এই একটা গ্রাম, এই একটা গ্রাম, এই একটা গ্রাম, ঠিক আছে, তো এই প্রত্যেকটাকে গ্রাম, এই গ্রামের প্রধানকে পাঞ্চ, এই গ্রামের প্রধানকে পাঞ্চ, এই গ্রামের প্রধানকে পাঞ্চ। তাহলে এই প্রত্যেকটা গ্রাম মিলে কি হলো, একটা গ্রাম পঞ্চায়েত তৈরি করলাম। কি তৈরি করলাম, একটা গ্রাম পঞ্চায়েত। একে আমরা কি বলছি, সারপঞ্চ। ঠিক আছে, অর্থাৎ গ্রাম প্রধান, অর্থাৎ পঞ্চায়েত প্রধান। একে আমরা কি বলছি, গ্রামের যে হেড তাকে আমরা বলছি গ্রাম প্রধান, আর প্রত্যেকটা পঞ্চায়েতের যে হেড তাকে আমরা কি বলছি, যে হিন্দিতে বলে একে সারপঞ্চ, বা বাংলায় একে আমরা বলবো পঞ্চায়েত প্রধান।
তাহলে পঞ্চায়েত প্রধানকে কে এডিট করছে, কে সিলেক্ট করছে, ইলেক্ট করছে। এটা প্রত্যেকটা গ্রাম যে পঞ্চায়েতের যে মেম্বার আছে অর্থাৎ প্রত্যেকটা গ্রামের যে পঞ্চ আছে তারা মিলে কি করছে, সরপঞ্চ সিলেক্ট করছে, তাই না? সেজন্য কি বলছে যে সেভারাল ওয়ার্ড অর্থাৎ সিটিজ এরিয়াতে টাউনের ওয়ার্ড এন্ড অফেন কল অ্যাজ পাঞ্চ এবং প্রেসিডেন্ট বা সরপঞ্চ, ঠিক আছে? তারপরে দেখো দে আর ডাইরেক্টলি ইলেক্টেড বাই দা অল অ্যাডাল্ট পপুলেশন লিভিং ইন দ্যাট ওয়ার্ড অর ভিলেজ। এই যে পাঞ্চ আছে এদেরকে ডাইরেক্টলি ইলেক্ট কে করছে, এই যে এটা তো একটা গ্রাম, আমি বললাম এই গ্রামে তো অনেকগুলো কি রয়েছে, বাড়ি রয়েছে, কতগুলো বাড়ি নিয়ে তো একটা গ্রাম তৈরি হয়, ঘর নিয়ে। তো প্রত্যেকটা বাড়িতে কি আছে, একটা করে অ্যাডাল্ট ভোটার আছে, তারা কি করে ভোট দিয়ে কিন্তু এই পঞ্চকে সিলেক্ট করছে। প্রত্যেকটা গ্রামে একই প্রসিডিওর। সেই জন্য কি বলছে, দে ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য অ্যাডাল্ট পপুলেশন বাই লিভিং অ্যাডাল্ট পপুলেশন ইন দ্যাট ওয়ার্ড অর ভিলেজ। ক্লিয়ার? তারপর দেখো দিস ইজ দ্য ডিসিশন মেকিং বডি ফর দ্য এন্টায়ার ভিলেজ। অর্থাৎ এই যে গ্রাম পঞ্চায়েত এটা কি ডিসিশন মেকিং একটা বডি। অর্থাৎ কোন গ্রামের সাপোজ কোনো হয়তো কোনো ইনফ্রাস্ট্রাকচার হোক বা অন্য কোনো যে কোনো রকমের কোনো হেলথ কেয়ার হোক বা স্যানিটেশনের ব্যাপার হোক, যে কোনো রকমের ডিসিশন হবে, কিন্তু এই গ্রাম পঞ্চায়েত কি হবে, প্রত্যেকটা সরপঞ্চকে নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত কিন্তু কি করছে, সেটাকে কনসাল্ট করবে, তারপর কিন্তু ডিসিশন হবে। ঠিক আছে? তাহলে এখানে বোঝা গেল যেটা গ্রাম পঞ্চায়েত কতটা একটা লোকাল বডিসের ক্ষেত্রে কতটা একটা ভাইটাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ঠিক আছে? ডেমোক্রেটিক স্প্রেডের জন্য। তারপর দেখো দ্য পঞ্চায়েত ওয়ার্কস, পঞ্চায়েত কাজ করে আন্ডার দ্য ওভারঅল সুপারভিশন অফ দ্য গ্রাম সভা। অর্থাৎ পঞ্চায়েত যে কাজ করে আন্ডার দ্য ওভারঅল সুপারভিশন অফ গ্রাম সভা। গ্রাম সভা আছে কি, গ্রাম সভা আছে এই যে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে কি হবে, একটা মিটিং হয়। ঠিক আছে? যে যে ফান্ড যে অ্যালোকেট হলো সেই ফান্ডটা ঠিকঠাক ইউজ হয়েছে কিনা, কোথায় কোন খাতে সেই ফান্ডটা ইউজ হয়েছে। ঠিক আছে? যে আমি হয়তো গ্রামের লোকেরা পঞ্চকে জিজ্ঞাসা করতে পারে যে যে পঞ্চায়েত থেকে যে পয়সা এসছে সেটা কি খরচা হয়েছে আদৌ, বা কোথায় খরচা হয়েছে, সেটা আমরা আমাদের ডাইরেক্টলি আমাদের যে গ্রাম্য যে প্রধান আছে সেটাকে জিজ্ঞাসা করার একটা, তাকে কোয়েশ্চেন করার আমাদের একটা অধিকার রয়েছে, আমরা সচরাচর আমরা তাই করেও থাকি, তাই না? সেজন্য কি বলছে, এই যে সুতরাং এই রুরাল ডেভেলপমেন্টের যে কোনো গ্রামের কোনো ডেভেলপমেন্টের যে কোনো কাজ হবে, যে অন দ্য বেসিস অফ স্যানিটাইজেশন বা হেলথ কেয়ার বা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে কিন্তু সেই কোনো ডিসিশন নিতে গেলে সেই সম্পর্কে কি করবে, একটা গ্রাম সভা হয়। অর্থাৎ প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েতে গ্রাম সভা হয়, প্রত্যেকটা গ্রামের যে পঞ্চ আছে অর্থাৎ গ্রাম প্রধান আছে তাদেরকে নিয়ে কিন্তু একটা গ্রাম সভা একটা মিটিং হয়। ঠিক আছে? এবার দেখো এই মিটিং এর ফলে কি হয়, ইট হ্যাজ, ওটাই বলেছে যে ইট হ্যাজ মিট অ্যাট লিস্ট টুয়াইস অর থ্রাইস। অর্থাৎ তারা এই যে গ্রাম সভা যে মিটিং করে অর্থাৎ বছরে কবার, 2 থেকে 3 বার। ঠিক আছে? টু অ্যাপ্রুভ দ্য অ্যানুয়াল বাজেট, অর্থাৎ এই যে গ্রামে হয়তো কোনো রাস্তা হবে। ঠিক আছে? তো রাস্তা তো এট এ টাইম সাডেনলি তো কোনো ডিসিশন হয় না, তো আগে থেকে ডিসিশন তৈরি করতে হচ্ছে ওই গ্রামে ওই পোর্শনটা রাস্তাটা তৈরি হবে। তো তার জন্য কি হয়, এই যে গ্রাম সভা মিটিংটা প্রথমে তৈরি কি হয়, মিটিং বসে, সেখানে মিটিং এ সবার সাথে পঞ্চের সাথে গ্রাম সভায় কি হয়, সেটা মিটিং করে সেটা সিলেক্ট করা হয় যে এখানে এই মানে ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেই জন্য কি হয়, তারা মিটিং করে এবং মিটিং এ কতবার হয়, 2 থেকে 3 বার বছরে মিটিংটা হয় এবং অ্যাপ্রুভ করা হয়, সেই মিটিং এ অ্যাপ্রুভ করা হয় অ্যানুয়াল বাজেট অফ দ্য গ্রাম পঞ্চায়েত, এবং সেখানে গ্রাম পঞ্চায়েতের অ্যানুয়াল বাজেট অ্যালোকেট করা হয়, মানে মেনশন করা হয়, এন্ড রিভিউ দ্য পারফরমেন্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত, এবং সেই গ্রাম পঞ্চায়েতটা যে গ্রাম্য এলাকায় কতটা কি পারফর্ম করলো, কতটা কি মানে তার কাজ বাকি আছে, ঠিক আছে, তার পারফরমেন্স কেমন হলো, ঠিক আছে, সমস্ত কিছু টেক কেয়ার করে এই পঞ্চায়েতের যে গ্রাম সভার যে মিটিং হয়, এই গ্রাম সভার মিটিং এর মাধ্যমে। তাহলে বোঝা গেল যে তোমরা দেখতে পাচ্ছ তাহলে গ্রাম আচ্ছা রুরাল লোকাল গভর্নমেন্ট অর্থাৎ গ্রাম্য এরিয়াতে আমরা কি ক্রিয়েট, যেটাকে বলছে গ্রাম পঞ্চায়েতের তার কি কাজ,
ঠিক আছে। কেন এটাকে ডাইরেক্ট ডেমোক্রেসি বলা হচ্ছে? কারণ এটা আমরা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ তাকে আমরা কি করতে পারি, ডাইরেক্টলি কোশ্চেন করতে পারি, ঠিক আছে, আমাদের প্রোগ্রেস সম্পর্কে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে, আমাদের হেলথ কেয়ার সম্পর্কে, ঠিক আছে, কি বাজেট অ্যালট হয়েছে, কি মেনশন করা হয়েছে, কতটা খরচা হয়েছে, কতটা বাকি আছে, ঠিক আছে, সমস্ত কিছু আমাদের কোশ্চেন করার অধিকার, কোশ্চেনিং এর অধিকার কিন্তু আমাদের এই পাঞ্চকে বা গ্রাম্য প্রধানকে রয়েছে। সেজন্য এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি। বোঝা গেল? এবার আমরা দেখবো তাহলে রুরাল লোকাল গভর্নমেন্ট, গ্রাম পঞ্চায়েত দেখলাম, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে রুরাল লোকাল গভর্নমেন্ট মিউনিসিপ্যাল এরিয়াতে। এবার এই মিউনিসিপ্যাল এরিয়াতে মানে এরিয়ার যে রুরাল অর্থাৎ আরবান লোকাল গভর্নমেন্ট ডিসকাস করার আগে আমরা দেখব এই যে গ্রাম সভার যে রুরাল যে গভর্নমেন্টের আগে যে স্ট্রাকচারটা কি, ঠিক আছে, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। দেখো এবার আমরা আগের স্লাইডে দেখলাম কি যে রুরাল লোকাল অর্থাৎ গভর্নমেন্ট, তাই তো। এবার আমরা দেখব আরবান লোকাল গভর্নমেন্ট অর্থাৎ মিউনিসিপ্যালিটি বলে একে, ঠিক আছে। অর্থাৎ এটা কার জন্য? এটা টাউন এরিয়ার জন্য। আর আগেরটা আমরা কি দেখলাম, অর্থাৎ আরবান যে লোকাল যে গভর্নমেন্ট সেটা ছিল ভিলেজ এরিয়ার জন্য, তাই তো। এবার তোমার যে আরবান এরিয়ার যে লোকাল গভর্নমেন্ট তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা দেখব, ঠিক আছে। কি কি? তো প্রথমে কি বলেছে দেখো, যে মিউনিসিপ্যালিটিস আর সেট আপ ইন টাউনস, অর্থাৎ কোথায় মিউনিসিপ্যালিটি এস্টাবলিশ হয়, অর্থাৎ এই টাইপ অফ গভর্নমেন্ট কোথায় দেখা যায়? টাউনে, ঠিক আছে, কোনো গ্রাম রুরাল এরিয়ায় নয়, গ্রামে দেখা যায়। তারপরে দেখো কি বলেছে, বিগ সিটিজ আর কনস্টিটিউটেড ইনটু মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ যেখানে যে সমস্ত টাউনগুলো বড় বড় টাউন, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরো তুমি কলকাতা, হাওড়া, দুর্গাপুর, অর্থাৎ যার পপুলেশন তোমার ধরে নাও মোর পপুলেশন কত হবে, পপুলেশন হবে মোর দেন 10 লাখ, অর্থাৎ সেইটাই চলে আসবে তোমার কর্পোরেশনের আন্ডারে। কর্পোরেশন সিটির মধ্যে চলে আসবে। অর্থাৎ কি বলছে, যে সমস্ত বিগ সিটিজ আর কনস্টিটিউটেড কি তৈরি করে? মিউনিসিপ্যাল কর্পোরেশন। বোঝা গেল? তারপরে দেখো both কি বলছে, মিউনিসিপ্যালিটিস এন্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন আর কন্ট্রোলড বাই দ্য ইলেক্টেড বডি, ঠিক আছে, ইলেক্টেড বডি যারা মানে কন্ট্রোল করবে, এবং কনসিস্টিং অফ দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ যেখানে যে মেট্রোপলিটন সিটি হোক বা অর্থাৎ যে মিউনিসিপ্যাল কর্পোরেশনই হোক বা মিউনিসিপ্যালিটি হোক, তাদের যে মেন যে হেড থাকবে সেটা তারা কারা মানে কাদেরকে সিলেক্ট করবে, সেটা ইলেকটেড মানে যে ইলেক্টেড বাই ইলেক্টেড বডিজ হবে, এবং পিপলস তারা হবে কি পিপলস এর রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এদেরকে সাপোর্ট করবে কে? এর নিচে কারা থাকবে? যে সমিতি, পঞ্চায়েত সমিতি আছে তারা এদেরকে, এবং এর উপরে এটা হচ্ছে জেলা পরিষদ লেভেলের এটা সিস্টেম, ঠিক আছে, অর্থাৎ পঞ্চায়েত সমিতি লেভেল থেকে এদেরকে সিলেক্ট করা হবে, ঠিক আছে। এবং তারপরে কি বলছে, মিউনিসিপ্যাল চেয়ারপারসন ইজ দ্য পলিটিক্যাল হেড অফ দ্য মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ যে সমস্ত টাউন এরিয়াতে, এখানে যেমন গ্রাম্য এরিয়াতে আমরা কি দেখলাম, ভিলেজ এরিয়াতে পঞ্চায়েত প্রধান, সরপঞ্চ, ঠিক আছে, সরপঞ্চ ছিল সে পঞ্চায়েতের প্রধান, ঠিক আছে, এটাও কিন্তু ইলেক্টেড পার্সন যারা পাঞ্চ দ্বারা ইলেক্ট করা হচ্ছিল, এখানেও যে এদেরকে ইলেক্ট করা করবে ওয়ার্ড মেম্বার দ্বারা ইলেক্ট করবে। এরা এখানে যে হেড থাকবে সেটা হচ্ছে, তাকে আমরা কি বলবো, মিউনিসিপ্যালিটি যে হেড থাকবে মিউনিসিপ্যাল চেয়ারপারসন বলবো, ঠিক আছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলো মিউনিসিপ্যালিটি? আমাদের ওয়েস্ট বেঙ্গলে 117টা কি আছে? মিউনিসিপ্যালিটিস আছে। এই যে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি যে হেড থাকবে তাকে আমরা কি বলবো? মিউনিসিপ্যাল চেয়ারপারসন, ঠিক আছে। এবং যে ভিলেজ, অর্থাৎ এর থেকে ভিলেজ নয়, এর থেকে বড় টাউন, অর্থাৎ যে সমস্ত যার পপুলেশন মোর দ্যান 10 লাখ, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের 60টা তোমার মানে তোমার এই যে তোমার মেট্রোপলিটন সিটি আছে, অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, অর্থাৎ যে সমস্ত প্রথমে আমরা কি বলেছি যে বিগ সিটিজ, যারা বিগ সিটি যার পপুলেশন বেশি, ঠিক আছে, মোর দ্যান 10 লাখ, সেখানে কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন না, সেখানে মিউনিসিপ্যালিটি হবে না, সেই সমস্ত রিজিয়ন গুলোতে কি তৈরি হবে? মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি হবে, ঠিক আছে। এবং এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে হেড
তাকে আমরা কি বলবো, সাচ অ্যান অফিসার ইজ এ মেয়র। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, মেয়র বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা আছে, 7টা আছে তোমার মানে মিউনিসিপাল কর্পোরেশন, যেমন তোমার আসানসোল, ঠিক আছে, ইয়ে থেকে ধরো কলকাতা 1, হুগলি নয়, কলকাতা, হাওড়া, দুর্গাপুর, চন্দননগর, বিধাননগর, আসানসোল আর শিলিগুড়ি, এই 7টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানে তোমার মিউনিসিপাল কর্পোরেশন আছে। ঠিক আছে, এই মিউনিসিপাল কর্পোরেশনের হেড, যে হেড তাকে আমরা কি বলছি, যে মেয়র বলছি। ঠিক আছে, এবং মিউনিসিপ্যালিটি যে হেড তাকে আমরা মিউনিসিপাল চেয়ারপারসন বলছি। এই বোথ আর কিন্তু ইলেক্টেড। ঠিক আছে, এরা এবং এই প্রত্যেকটা পার্সনই কিন্তু ইলেক্টেড পার্সন। ঠিক আছে, এবং নট কিন্তু এরা সিলেক্টেড পার্সন। ঠিক আছে, এবং এদের হেডকে আমরা কি কি বলে সেটা আমরা জানলাম। তাহলে ভিলেজ লেভেলের অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকে আরম্ভ যদি আমরা করি, ভিলেজ লেভেলে যে হেড তাকে আমরা কি বলছি, সরপঞ্চ। ঠিক আছে, এবং টাউন এরিয়াতে যে তোমার যে কর্পোরেশন এরিয়ার যে হেড অর্থাৎ মিউনিসিপ্যালিটি যে হেড তাকে আমরা কি বলছি, মিউনিসিপাল চেয়ারপারসন। এবং বিগ সিটিজ যে সমস্ত মানে যাদের এরিয়া অনেক বড়, পপুলেশন বেশি, সেই সমস্ত যে এরিয়ার যে কর্পোরেশন অর্থাৎ মিউনিসিপাল যে কর্পোরেশন, তাদের যে হেড আমরা ইলেক্টেড পার্সন তাকে আমরা কি বলছি, মেয়র। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। এবার আমরা এই যে 3টে লোকাল গভর্নমেন্টের 2টো ফর্ম দেখলাম। ঠিক আছে, তোমার আরবান লোকাল গভর্নমেন্ট এবং রুরাল গভর্নমেন্ট, এবং এর এই যে গভর্নমেন্ট লোকাল ফর্মের স্ট্রাকচারটা কি একদম ভিলেজ টু ডিস্ট্রিক্ট লেভেলে, সেটা আমরা নেক্সট স্লাইডে একবার দেখে নেব। দেখো, এবার আমরা অর্থাৎ লোকাল গভর্নমেন্টের আরবান এরিয়াতে আমরা দেখলাম এবং রুরাল এরিয়াতে দেখলাম, অর্থাৎ গ্রাম্য এবং শহুরে এলাকায়। এবার এই যে লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচারটা কি সেটা আমরা দেখব। আমরা এর আগে কি দেখলাম, যে তোমার কি বলবো, যে প্রথমে কি পাওয়ারটা আমাদের কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছিল, যে প্রথমে সেন্ট্রাল লেভেল, তাই তো, সেন্ট্রাল লেভেলে পরে কে আসছিল, সেন্ট্রাল লেভেলে পরে আসছিল তোমার স্টেট লেভেল, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের স্টেট লেভেলে পরে আমাদের কি এলো, অর্থাৎ লোকাল লেভেল। এই যে লোকাল লেভেলটা, এই লোকাল লেভেল গভর্নমেন্টটা তৈরি কি হয় স্টেটের পর থেকে, এবং অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে কি হবে, একটা লোকাল লেভেল তৈরি হবে, তাই তো। এবার ডিস্ট্রিক্টে যে গভর্নমেন্টটা, প্রত্যেকটা স্টেটে অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে কি হচ্ছে, একটা স্টেট হচ্ছে, তাই তো। তাহলে প্রত্যেকটা স্টেটে কি আছে, অর্থাৎ রুরাল এরিয়া আছে, তার সাথে সাথে আরবান এরিয়া আছে। প্রত্যেকটা স্টেটে রুরাল আছে প্লাস আরবান এরিয়া আছে, তাই তো। এটাই তো তোমার লোকাল গভর্নমেন্ট, তাই তো। রুরাল এরিয়াতে আমরা কি করছি, পঞ্চায়েত, এবং আরবান এরিয়াতে আমরা কি করছি, যেখানে পপুলেশন, যে সমস্ত সিটিগুলো পপুলেশন কম, সেখানে আমরা করছি মিউনিসিপ্যালিটিস, এবং মোর দ্যান 10 লাখ পপুলেশন যেখানে দেখছিলাম, সেখানে আমরা কি করছি, মিউনিসিপাল কর্পোরেশন। বুঝে গেছে। এবার এই যে স্ট্রাকচারটা, এবার এটা দেখো কিভাবে হচ্ছে। প্রথমে কি দেখছি, যে পঞ্চায়েত। ঠিক আছে, যে পঞ্চায়েত লেভেলে কি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ভিলেজ লেভেল। পঞ্চায়েত লেভেল যেটা হচ্ছে, এটা তোমার হচ্ছে ভিলেজ লেভেলে। ভিলেজ লেভেলে পঞ্চায়েতের যে হেড কি হচ্ছে, ভিলেজ লেভেলে তোমার ধরো এই একটা গ্রাম, ঠিক আছে, এই একটা গ্রাম, তাই তো, অনেকগুলো গ্রাম। এই অনেকগুলো গ্রামের আমরা একজন করে ইলেক্টেড মেম্বার পাচ্ছিলাম। ঠিক আছে, যেটা আমরা কি বলছিলাম, পাঞ্চ। ঠিক আছে, মানে গ্রাম্য প্রধান। এটা একটা গ্রাম পঞ্চায়েত, এটাও একটা গ্রাম পঞ্চায়েত, এটাও একটা গ্রাম পঞ্চায়েত, সরি, এটাও একটা গ্রাম ভিলেজ, এটাও একটা ভিলেজ, এটাও একটা ভিলেজ, এটাও একটা ভিলেজ, এটাও একটা ভিলেজ। এই ভিলেজের হেডকে পঞ্চায়েত অর্থাৎ গ্রাম্য প্রধান পাঞ্চ। এরও তাই এই গ্রামগুলো মিলে কি করছে, এই গ্রামগুলো মিলে একটা কি করছে, গ্রাম পঞ্চায়েত তৈরি করছে। ঠিক আছে, এই গ্রামগুলোকে মিলে একটা কি তৈরি হলো, এই গ্রাম পঞ্চায়েত তৈরি হলো। বোঝা গেল। এই গ্রাম পঞ্চায়েত যে হেড তাকে আমরা কি বলছি, যে পঞ্চায়েত প্রধান, তাই তো, পঞ্চায়েত প্রধানকে কে ইলেক্ট করছে, এই যে প্রত্যেকটা গ্রামের যে পঞ্চ তারা মিলে, গ্রাম্য প্রধান মিলে আমরা কি করছি, পঞ্চায়েত প্রধানকে কিন্তু ইলেক্ট করছি। বোঝা গেল, এটা গ্রাম লেভেলের। এবার দেখো
তার উপরে আছে ব্লক লেভেল। অর্থাৎ ব্লক কখন হয়, অনেকগুলো যখন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এই একটা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, এই একটা গ্রাম পঞ্চায়েত, এই একটা গ্রাম পঞ্চায়েত, এই একটা গ্রাম পঞ্চায়েত, এরকম করে অনেকগুলো গ্রাম পঞ্চায়েত নিয়ে আমার কি তৈরি হলো, একটা ব্লক তৈরি হলো। অনেকগুলো গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা ব্লক তৈরি হলো। সেই ব্লকের যে ব্লক যে তৈরি হলো, সেই ব্লকের যে অর্থাৎ হেড, তাকে আমরা কি বলছি, পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, তাহলে পঞ্চায়েত সমিতি কি হলো, পঞ্চায়েত সমিতি হলো অনেকগুলো গ্রাম পঞ্চায়েত যে ইলেক্টেড মেম্বার, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে প্রধান, তারা কি করছে, তারা তাকে ইলেক্ট করছে, পঞ্চায়েত যে সমিতি তাকে। ঠিক আছে, পঞ্চায়েতের যে সমিতি, এই যে পঞ্চায়েত মেম্বার, অর্থাৎ পঞ্চায়েত সমিতির যে ব্লক লেভেলে একে তৈরি, একে আমরা কি বলে, ব্লক লেভেলে একে মন্ডলও বলা হয়, পঞ্চায়েত সমিতিও বলা হয়, আবার বলা হয় মন্ডল, আবার একে কিন্তু মন্ডলও বলা হয়। এর যে প্রধান, ঠিক আছে, এর প্রধানকে কি বলবো, এর প্রধানকে দেখো তোমাদের দেওয়া আছে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, ডিস্ট্রিক্ট টুগেদার, কনস্টিটিউট, জেলা। আচ্ছা, বোঝা গেল ব্লক লেভেলে। এবার দেখো, ব্লক লেভেল থেকে পঞ্চায়েত সমিতি থেকে এটা ব্লক লেভেলে গেল বা মন্ডল লেভেলে গেল, এটাও কিন্তু ইলেক্টেড মেম্বার। এবার অনেকগুলো কি করছে, পঞ্চায়েত সমিতি মিলে, এবার অনেকগুলো পঞ্চায়েত, অর্থাৎ অনেকগুলো ব্লক মিলে, এটা একটা ব্লক, তাই না, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটাও একটা ব্লক, এটাও একটা ব্লক। এই ব্লক গুলোকে মিলে কি তৈরি হলো, আমার অনেকগুলো একটা ডিস্ট্রিক্ট তৈরি হলো, এটাই তো ডিস্ট্রিক্ট তৈরি হলো। এই ডিস্ট্রিক্টের যে হেড, অর্থাৎ এই ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে তোমার জেলা পরিষদ, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, এই ডিস্ট্রিক্ট লেভেলের হেড কি বলছে, জেলা পরিষদ। এই জেলা পরিষদকে কে সিলেক্ট করছে, এই জেলা পরিষদের যে হেড, তাকে জেলা পরিষদ, তাকে কি বলা হয়, জেলা পরিষদ চেয়ারম্যান, চেয়ারপারসন, চেয়ারপারসন। এই যে জেলা পরিষদের যে চেয়ারপারসন, ইনি কি হচ্ছেন, ইনি হচ্ছেন পলিটিক্যাল ইলেক্টেড পারসন, ইলেক্টেড পারসন। সে একজন এমএলএ হতে পারে বা এমপি হতে পারে। ঠিক আছে, এ কিন্তু ইলেক্টেড চেয়ারপারসন। বোঝা গেল, তাহলে স্ট্রাকচারটা বোঝা গেল, যে প্রথমে কতগুলো গ্রাম, অত গ্রামের কতগুলো গ্রাম, প্রথমে গ্রামে কি করছি, কতগুলো ফ্যামিলি, আমরা গ্রামে কি করছি, আমরা প্রথমে পঞ্চকে সিলেক্ট করছি, সেই গ্রামের প্রধান মিলে, গ্রামের যে গ্রাম্য যে প্রধান পঞ্চ, তারা কি করছে, একটা গ্রাম পঞ্চায়েতকে সিলেক্ট করছে, যে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ইলেক্ট করছে, পঞ্চায়েত প্রধান, এটা গ্রাস, মানে অর্থাৎ তোমার এটা ভিলেজ লেভেলে হলো। তারপরে গেল ব্লক লেভেলে, উপর স্তরে, অর্থাৎ কতগুলো গ্রাম পঞ্চায়েত নিয়ে কি হলো, আমার একটা কি তৈরি হলো, এটা একটা ব্লক তৈরি হলো। এবার এই ব্লকের কি হলো, এই গ্রাম পঞ্চায়েত প্রধানরা মিলে, গ্রাম পঞ্চায়েত বডি, তারা তৈরি করলো পঞ্চায়েত সমিতির মেম্বারকে তৈরি করলো, এখানে জায়গা মন্ডল বলছি, ব্লক লেভেলে। এবার অনেকগুলো যে ব্লক মিলে কি হচ্ছে, আমাদের ডিস্ট্রিক্ট তৈরি হচ্ছে। এই যে ডিস্ট্রিক্ট তৈরি হলো, এই ডিস্ট্রিক্টের যে প্রধান, অর্থাৎ জেলা পরিষদ চেয়ারপারসন বলা হয়। এই জেলা পরিষদের চেয়ারপারসন হচ্ছে ইলেক্টেড পারসন। সে এই জেলা পরিষদের চেয়ারপারসন কি হতে পারে, সেই এলাকার এমএলএ হতে পারে কিংবা এমপি হতে পারে। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এটা কি, পলিটিক্যালি ইলেক্টেড পারসন। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, তাহলে এই ডিস্ট্রিক্টের প্রধানকে, এ হচ্ছে পলিটিক্যাল ইলেক্টেড, এ হচ্ছে পলিটিক্যালি ইনি হচ্ছেন হেড। কিন্তু যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে যদি দেখতে যাই, অর্থাৎ সিলেক্টেড হেডকে ডিস্ট্রিক্টের ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইনি হচ্ছেন কিন্তু সিলেক্টেড। ঠিক আছে, ইনি হচ্ছেন সিলেক্টেড। আর ইলেক্টেড মানে কি, ভোটের মাধ্যমে ইলেক্ট করছি কে, পলিটিক্যাল চেয়ারপারসন, অর্থাৎ জেলা পরিষদ চেয়ারপারসন, যিনি পলিটিক্যাল এমএলএ বা এমপি হতে পারে। তাহলে ইলেক্টেড আর সিলেক্টেড বোঝা গেল। যেমন আমাদের রাজ্যপাল কি, ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল হচ্ছে কিন্তু সিলেক্টেড, তাই তো। সিলেক্টেড
উনি হচ্ছেন হেড, রাজ্যের হেড হচ্ছে রাজ্যপাল, কিন্তু ইলেক্টেড পলিটিক্যালি ইলেক্টেড হেডকে সিএম। ঠিক আছে, এখানেও কিন্তু তাই, একটা জেলার কিন্তু হেড হচ্ছে কিন্তু ইলেক্টেড ইলেক্টেড হেড হচ্ছেন কিন্তু সিলেক্টেড হেড হচ্ছেন কিন্তু ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু পলিটিক্যালি কিন্তু হেড হচ্ছে ইলেক্টেড মেম্বারের যে জেলা পরিষদের চেয়ারপারসন, সে হেড হচ্ছে কিন্তু সেখানকার এমপি হতে পারে কিংবা এমএলএ হতে পারে ওই রিজিয়নের। এবার কি হয়, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কখনো কখনো জেলা পরিষদের যে এমপি এমএলএ আছে এদের জন্য কি করে, বিভিন্ন রকমের স্কিম এইসব নিয়ে মিটিং করে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্টে এটা বোঝা গেল, ক্লিয়ার। এবার আমরা এর কিছু মেরিটস এবং ডিমেরিটস দেখবো। দেখো, এবার আমরা দেখবো অ্যাচিভমেন্ট অফ সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ এতক্ষণ আমরা কি দেখলাম যে পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হলো, ডিসেন্ট্রালাইজের মাধ্যমে আমাদের লোকাল গভর্নমেন্ট ফর্ম হলো, রুরাল এরিয়াতে আলাদা গভর্নমেন্ট ফর্ম হলো, আলাদা গভর্নমেন্ট নয়, আলাদা নামে ফর্ম হলো। ঠিক আছে, যে পঞ্চায়েত, এবং যে আরবান এরিয়াতে কি হলো, কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিস। এর ফলে আমরা কি অ্যাচিভ করলাম, অ্যাচিভমেন্ট কি হলো। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, দিস আর নাও অ্যাবাউট 36 লাখ elected representatives in the panchayats and municipalities all over the country। এই যে পাওয়ার শেয়ারিং এর ফলে লোকাল গভর্নমেন্টের যে পাওয়ার শেয়ারিং হলো বিভিন্ন যে লেভেলে, জেলা পরিষদ থেকে একদম পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে পঞ্চায়েত লেভেল পর্যন্ত কতজন ইলেক্টেড মেম্বার হলো, 36। ঠিক আছে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হলো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিস লেভেলে। তার মানে কি হলো, এত পাওয়ারটা এত লেভেলে কিন্তু ভাগ করে দেওয়া হলো, পাওয়ারটা কিন্তু সেন্ট্রালাইজ থাকলো না। ঠিক আছে, পাওয়ারটা কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়ে গেল, বিভিন্ন ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ হয়ে গেল, তাই না? কারণ আমরা দেখলাম প্রথমে গ্রাম, আর একবার যদি আমরা দেখি, প্রথমে গ্রাম, অনেকগুলো গ্রাম নিলাম, গ্রাম নিয়ে কি হলো, একটা পঞ্চায়েত তৈরি হলো, অনেকগুলো পঞ্চায়েত তৈরি করে নিয়ে কি তৈরি হলো, আমাদের যে পঞ্চায়েত সমিতি তৈরি হলো, অনেকগুলো পঞ্চায়েত সমিতি নিয়ে কি হলো, একদম আমাদের হলো জেলা পরিষদ, জেডপি। ঠিক আছে, এই এত লেভেলে কিন্তু আমাদের পাওয়ারটা কিন্তু লোকাল গভর্নমেন্ট থেকে এই লেভেলে কিন্তু ছড়িয়ে গেল, বোঝা গেল। এবং এর নাম্বার কত, এর নাম্বার হলো 36 লাখ টোটাল রিপ্রেজেন্টেটিভ, এই যে লোকাল গভর্নমেন্ট ফর্মের নাম্বারটা, বোঝা গেল পাওয়ারটা কত ডিসেন্ট্রালাইজ হয়ে গেল। তারপর দেখো, কনস্টিটিউশনাল স্ট্যাটাস ফর লোকাল গভর্নমেন্ট হ্যাজ হ্যাপেন টু ডিপেন্ড দ্য ডেমোক্রেসি ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ পাওয়ারটা যত সেন্ট্রালাইজ হয়ে গেল, এই পাওয়ারটা যখন এতজন লোকের মধ্যে যখন কি হলো, ডিস্ট্রিবিউট হয়ে গেল, তখন যে আমাদের যে কনস্টিটিউশনের যে পাওয়ার, অর্থাৎ ডেমোক্রেসিটা আরো কি হলো, হেলদি ডেমোক্রেসি হলো। ঠিক আছে, আমাদের যে রাইট টু লিভ, ঠিক আছে, আমাদের যে সমস্ত, যত তোমার পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ হবে, আমরা কি দেখলাম, মানে যত ডিস্ট্রিবিউশন পাওয়ার যত হবে, কিন্তু হেলদি ডেমোক্রেসি হবে। প্রত্যেকটা মানুষের মানে যে অধিকার, ন্যায় বিচার, সেটা তার অধিকারটা কি সুরক্ষিত হবে এই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের মাধ্যমে, ঠিক, এবং যেটা একটা ডেমোক্রেসির কিন্তু পরিপন্থী, বোঝা গেল। তারপর দেখো, ইট হ্যাজ অলসো ইনক্রিজ দ্য উমেন্স পার্টিসিপেশন অ্যান্ড ভয়েস ইন আওয়ার ডেমোক্রেসি। অর্থাৎ আমরা কি দেখলাম, এই যে 1992 পরে যে অ্যামেন্ডমেন্ট হলো, ঠিক আছে, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 34 এবং 73rd এবং 74th যে অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে কি হলো, যে 1/3 ওমেন্স পার্টিসিপেশন একদম মাস্ট করা হলো। তার সাথে সাথে কি হলো, এখানে ওমেনদের এম্পাওয়ারমেন্ট হলো। ঠিক আছে, এর সাথে সাথে এইগুলো ছিল তোমার অ্যাচিভমেন্ট লোকাল সেলফ গভর্নমেন্টের। এবং এর বাইরে কিছু কিছু এর কিন্তু মানে ডিমেরিটসও আছে, ডিমেরিটস নেই কিন্তু এখানে ঠিকঠাক তার এতগুলো ক্রাইটেরিয়া মানে অ্যাডভান্টেজ থাকার পরেও কিন্তু কিছু কিছু আমাদের প্রবলেম, ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। কারণ কি, চ্যাপ্টারটা কি আমাদের পাওয়ার শেয়ারিং, তাহলে এই পাওয়ার শেয়ারিং এর অর্থাৎ ফেডারেলিজম কি হবে, পাওয়ারটাকে কিভাবে শেয়ার করছে। ঠিক আছে, এই পাওয়ার শেয়ারিং এর মাধ্যমে কিছু প্রবলেম আছে। কি প্রবলেম দেখো, এখানে কি বলছে, সাম ডিফিকাল্টিস এর মধ্যে কি বলছে, হোয়াই ইলেকশন আর হেল্ড রেগুলারলি বাট গ্রাম সভা আর নট হেল্ড রেগুলারলি। অর্থাৎ স্টেট ইলেকশন যে বডিজ আছে স্টেট লেভেলে, সেখানে কিন্তু ইলেকশন কিন্তু হচ্ছে রেগুলারলি, কিন্তু গ্রাম সভার মিটিং কিন্তু রেগুলারলি হচ্ছে না। কেন গ্রাম সভা মিটিং এর ইম্পর্টেন্স কি, কারণ গ্রাম সভার মিটিং এ আমরা কি হয়, যে গ্রামের যে কোনো পলিসি মেকিং ক্ষেত্রে তখন কি হয়, গ্রাম পঞ্চায়েতে কি হয়, বিভিন্ন গ্রাম সভার
মেম্বারদের, যে পঞ্চায়েত মেম্বারদের মিলে কি হয়, তাদের একটা মিলে একটা মিটিং হয়, ঠিক আছে, যে নেক্সট স্টেপ কি হবে, কি ফান্ড এলো, তার পরবর্তী আবার মানে কোন খাতে ফান্ডটা খরচ করা হবে, তার ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপমেন্টের বিভিন্ন রকম রোড ম্যাপ তৈরি করার জন্য গ্রাম সভার মিটিং। কারণ গ্রাম সভা মিটিং কেন করা হয়, যে এই যে গ্রাম সভা মিটিংটা এই জন্য করা হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেটিভদের যেখানে ইনভলভমেন্ট থাকে, এবং কারণ কাজটা কিন্তু লোকাল এরিয়াতেই হবে, তাহলে কোথায় কি কাজ হবে সেটা লোকাল যে সমস্ত সেখানকার যারা অধিবাসী, সেখানে যারা বসবাস করে তারাই ভালো জানে, তাদের পার্টিসিপেশন গ্রাম সভাতে বেশি থাকে। সুতরাং ইলেকশন তো হচ্ছে, ঠিক আছে, অন্যান্য ইলেকশন, কিন্তু গ্রাম সভার মিটিং কিন্তু রেগুলারলি হচ্ছে না, এটা একটা এর মানে ডিফিকাল্টিস। তার সাথে সাথে কি হচ্ছে, মোস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাভ নট ট্রান্সফর্ম দ্য সিগনিফিকেন্ট পাওয়ার টু দ্য লোকাল গভর্নমেন্ট। এটা কি, ঠিক যেমন স্টেট আর সেন্টারের মধ্যে যেমন ডিসপিউট, সেরকম সাপোজ ধরো যে এটা একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এটা একটা ডিস্ট্রিক্ট, এবার এই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা গেল অনেকগুলো গ্রাম পঞ্চায়েত আছে, কারণ অনেকগুলো গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, এটা একটা গ্রাম পঞ্চায়েত, এটা একটা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, এটা একটা গ্রাম পঞ্চায়েত, এটা একটা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এবার এই দেখা গেল এই গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা মনে করো 4টে গ্রাম পঞ্চায়েত আছে। এবার এই যে স্টেট লেভেলে কে রুল করছে, স্টেট লেভেলে রুল করছে এ পার্টি, এ নামক একটা পার্টি রুল করছে, ঠিক আছে, গোটা স্টেট কি। সুতরাং পঞ্চায়েত লেভেলেও দেখা গেল এ পার্টি রুল করছে, এখানেও এ পার্টি রুল করছে, এখানেও এ পার্টি রুল করছে। বাই চান্স দেখা গেল কোনো কারণে এখানে কিন্তু পঞ্চায়েতটা পেয়েছে বি পার্টি, ঠিক আছে, এখানে পঞ্চায়েতটা কে পেল, বি পার্টি, তাহলে এখানে সে এগেন আবার প্রবলেম, কিন্তু এরা স্টেট লেভেল কি করবে, এদের সাথে কি ভালো ব্যবহার করবে, ঠিক আছে, ফান্ড অ্যালোক মানে ফান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন থেকে আরম্ভ করে যে সমস্ত কাজ আছে এদেরকে ঠিক প্রোভাইড করবে, রিসোর্স থেকে প্রোভাইড করবে, কিন্তু যেহেতু এটা অপোনেন্ট পার্টি সেজন্য একে কি করবে, নেগলেক্ট করবে, ঠিক আছে, একে পাওয়ারটা ঠিকঠাক একে শেয়ার করবে না, ঠিক আছে, একটা ডিসপিউট লেগে থাকবে। সেজন্য কি হচ্ছে, মোস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাভ নট ট্রান্সফর্ম দ্য সিগনিফিকেন্ট পাওয়ার টু দ্য লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে। সেই জন্য দেখো উই আর দাস স্টিল এ লং ওয়ে ফ্রম দ্য আইডিয়াল সেলফ গভর্নমেন্ট। সুতরাং আমরা তো যে কথা আমরা বললাম, ঠিক আছে, একটা আইডিয়াল, এটা দেখতে অবশ্যই ভালো লাগছে, কিন্তু ঠিকঠাক ভাবে এর আইডিয়ালনেস মানে পাওয়ারটা ঠিকঠাক ভাবে এখনো সব ক্ষেত্রে সমানভাবে ইনডিসক্রিমিনেটলি ছড়িয়ে দেওয়ার জন্য এখন আমাদের লং ওয়ে আমাদেরকে কিন্তু একটা এখনো হাঁটতে হবে, ঠিক আছে। কারণ কনস্টিটিউশনালি সমস্ত কিছু তো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তার জন্য কি হবে, কনস্টিটিউশনটা কি হবে, সেটাকে ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা করবে, সেখানে রুলিং পার্টি এবং তার যে লিডার্স আছে তাদের কিন্তু সদিচ্ছা থাকা যায়, ঠিক আছে, তবেই কিন্তু আমাদের এই যে পাওয়ার শেয়ারিং আমরা চ্যাপ্টারটা পড়লাম সেটা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হবে, বোঝা গেছে। তো সুতরাং এই যে অ্যাচিভমেন্ট অফ সেলফ গভর্নমেন্ট এবং সাম ডিফিকাল্টিস এর মাধ্যমে কি করলাম আমরা, এই যে আমাদের যে ডিসেন্ট্রালাইজেশন যে তোমাদের যে 2 নম্বর চ্যাপ্টার, এটা কিন্তু আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা যে 4টে ভিডিও আমরা করলাম, 4টে ভিডিওটাই তোমাদের লাস্ট ভিডিও ছিল ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার মানে ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুঁটিনাটি এখানে বর্ণনা করা হলো, ঠিক আছে। তো নেক্সট যে আমরা ভিডিও করব সেটাই তোমাদের এই যে ডিসেন্ট্রালাইজেশনের পরের চ্যাপ্টার নিয়ে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আবার আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।